কাক ডাকা ভোরে ঘুম ভাঙল আদিবার। চোখ মেলে তাকাতে বুঝতে পারল আদি বেশ যত্ন নিয়ে তাকে আলগে রেখেছে। রাতে আদি জোর করেই তাকে নিয়ে এসেছিল। তারপর তার সাথে যা যা করেছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা। ভয়াবহ ধরনের রাগ, কিন্তু তার রাগ হচ্ছে না। কেন হচ্ছে না? নিজেকে বার কয়েক প্রশ্ন করেও উত্তর খুঁজে পেল না আদিবা। বরং হুট করেই লক্ষ্য করল তার কোনো রকম খারাপ লাগা কাজ করছে না, বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে। আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো। ঘন পাপড়ি ঢাকা চোখ দুটোতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন আদিকে ভীষণ শান্ত আর মায়াবী লাগছে। আদিবা আস্তে করে উঠে বসলো। ইচ্ছে হলো আদির সিল্কি চুলে একবার হাত বুলিয়ে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতা অভাবে পেরে উঠল না। আদিবা বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে রইল। চোখ ফেরাতে হচ্ছে না আদিকে। সে জন্মলগ্ন থেকে দেখছে, কই কখনো তো এত ভালো লাগেনি। সবসময় ভয় আর জড়তাই থাকতো। আজ হঠাৎ মনে হচ্ছে এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে। আদিবা আদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘড়িতে টং করে শব্দ হলো। আদিবার ধ্যান ভাঙল। তাড়াতাড়ি এই ঘর থেকে বের হওয়া দরকার। কেউ তাকে এই রুমে দেখলে বিরাট কাণ্ড ঘটে যাবে। কিন্তু আদিবা যেতে ইচ্ছে করছে না। মনের বিরুদ্ধে বিছানা ছেড়ে উঠল। তারপর পায়ের কাছে থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। সারা বাড়িতে পিনপতন নীরবতা। কেউ ওঠেনি। আদিবার নিজে থেকেই রান্নাঘরে গেল, যদিও সে কখনো নিজের রান্না করে না। সে শুধু সব কাজে এগিয়ে দেয়। রান্না করে আদির মা। তবে আজ তার রান্না করতে ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা রান্না শুরু করে দিল। খিচুড়ির সাথে ইলিশ ভাজা আর গরুর মাংসর সাথে ক্ষীর পায়েস। ধীরে ধীরে বাড়ি সরগরম হয়ে উঠল। সবাই জাগতেই শুরু করেছে। আদিবার রান্নাও প্রায় শেষ। সে টেবিলে খাবার দিতে দিতে জুঁইকে বলল সবাইকে ডেকে আনতে। সবাই এসে টেবিলে বসলো, কিন্তু যার জন্য এত আয়োজন সে আসছে না। আদির মাও এখনও আসেনি। আদিবা এবার অস্থির হয়ে বলল, অরিন আপু, যাও না ভাইয়া আর কাকিমণিকে একটু ডেকে নিয়ে আসো। অরিন একটু হেসে বলল, ঘটনা তো সুবিধা মনে হচ্ছে না, কাহিনী কি? উফ আপু, তুমি যে কি বলো না। কিসের আবার ঘটনা? বুঝছি, আর লজ্জা পেতে হবে না, ফিসফিসিয়ে বলে অরিন আদিকে ডাকতে চলে গেল। আদি আর তার মা একসাথে এসে টেবিলে বসলো। এত সকালে ঘুম থেকে তোলার আদি বেশ রাগ করেছে। সে অরিনকে ধমকাতে নিয়ে এসেছে। আদি টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল, আজকে ডেকেছ, তবে আর কোনোদিনও এত সকালে আমাকে আর ডাকবে না। আমি এত সকালে উঠি না। যাই হোক, কি রান্না হয়েছে তাড়াতাড়ি দাও, খেয়ে ঘুমাবো। আদি বলতে দেরি হলেও আদিবা দিতে দেরি হয়নি। সে প্লেট এগিয়ে দিল। প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠল। সে আদিবার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। তারপর খাওয়ার মনোযোগ দিল। আদির মা খাবার সামনে পেয়ে বলে উঠল, বাহ আদিবা, তার মানে তোর মা তোকে সব বলে দিয়েছে? আদিবা অবাক হয়ে প্রশ্ন করল, কি কথা কাকিমণি? এই যে আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেজন্যই রান্না করেছিস, তাই না? কথাটা শুনে আদিবা যতটা না অবাক হয়েছে, তার চাইতে বেশি অবাক বোধ হয় আদিত্য হয়েছে। কথাটা কানে পৌঁছার সাথে সাথেই আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো। আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল। উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না আদির মায়ের। তিনি যে করেই হোক আদিবাকে এ বাসা থেকে বিদায় করতে চান। আদিবা অসহায় চোখে আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর বোঝার চেষ্টা করলো
এটা তার জীবনে নিয়তি কিনা, কেন তার সাথে বারবার এমন হয়, ভালো কিছু করতে গিয়েও ফেঁসে যায়। আদি সবসময় তাকে ভুল বুঝে, আজও বুঝলো। অথচ রান্না সে আদির জন্য করেছিল, বরপক্ষের জন্য না। একে একে সবাই খাওয়া শেষ করে চলে যেতেই লাগলো আদির মা আদিবার কাছে এগিয়ে এসে কড়া গলায় বললেন, আদিবা, কোনো রকমের ন্যাকামি বা ঝামেলা করবি না। কিছুক্ষণ পর তোর ফুপির ছেলে তোকে দেখতে আসবে। গতকাল পার্টিতে দেখে তোকে পছন্দ করেছে, কিন্তু কাকিমণি আর কত জ্বালাবি আমাদের, এবার অন্তত মুক্তি দে। আদিবা আর কিচ্ছু বলতে পারল না, চুপ করে রইল। সে বিয়ে করতে চায় না, কিন্তু কিছু বলার সাহসও তার নেই। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ চলে আসলো। আদিবা অনিচ্ছা সত্ত্বেও তাদের সামনে গিয়ে বসলো। সব ঠিকঠাকই আছে। আদি এর মধ্যে একবারও নিচে আসেনি, ঝামেলাও করেনি, এমনকি আদিবাকেও নিজের ঘরে ডাকেনি। তবে পুরো বাসায় একটা গুমোট ভাব আদিবা চুপচাপের সাথে। অন্যরাও, কারণ বাসার সবাই মোটামুটি আদির রাগ সম্পর্কে জানে, আর সে যে আদিবাকে ভালোবাসে এ ব্যাপারে সন্দেহ নেই। আদিবাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। আদিবার মন খারাপ লাগছে। কেন লাগছে নিজেকে প্রশ্ন করতেই মন উত্তর দিল, সে অন্য একজনকে ভালোবাসে। এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না। কিন্তু কাকে ভালোবাসে? ভাইয়াকে? এবার আর ভিতর থেকে উত্তর আসলো না। আদিবা ভিতরে এক অস্থিরতা কাজ করছে। আচ্ছা, ভাইয়া কি আমায় ভালোবাসে? যদি ভালোবাসবে তাহলে তো নিচে আসছে না, এসে কেন বলছে না তিনি আমায় ভালোবাসেন, আমায় বিয়ে করতে চান? তবে কি ভালোবাসে না? না না, তা হতে পারে না। ভালো না বাসলে রাতে আমার সাথে এমন করলো কেন? ভালো না বাসলে কি কাউকে এত কাছে টানা যায়? আমার সারা শরীর এখন ভাইয়ার দেওয়া চিহ্ন বিরাজ করছে। আদিবা যখন এসব ভাবছিল তখন হঠাৎ করে ঝড়ের বেগে নিচে নেমে আসলো আদি। আর কাউকে কিছু না বলে পাত্রপক্ষের সামনে থেকে আদিবাকে টেনে নিয়ে বাইরে গিয়ে পা বাড়ালো। ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি ঘটল যে সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল, কেউ কিছু বলার সুযোগ পেল না। যদিও আদিবা এতক্ষণে বাধা দেয়নি, কিন্তু বাসার বাইরে এসে তার টনক নড়ল। প্রশ্ন করল, ভাইয়া কি করছেন? আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? জাহান্নামে? কোনো অসুবিধা? হাতটা ছাড়ুন ভাইয়া, বাসার সবাই হয়তো খারাপ ভাবছে। ভাবুক, তুই কোন সাহসে শাড়ি পরেছিস সেটা বল। কাল তো আপনি বলেছেন শাড়ি পরতে, পরে অন্য ছেলেকে দেখাতে বলেছিলেন। শাড়ি পরলেও সমস্যা, না পরলেও সমস্যা, তাহলে আমি পরবটা কি? তুই কিছুই বলবি না কি? ঠিকই শুনেছিস, তোর কোনো জামা কাপড়ের পরার দরকার নেই। আপনি এসব কি বলছেন? আমি এখন কি বলি আর কি চাই সেটা আমি নিজেই জানি না। বাদ দে, এখন চল। কোথায় যাব? গেলেই দেখতে পাবি। কথা না বাড়িয়ে ভাইয়ার পিছন পিছন পোষা বিড়ালের মতো মাথা নিচু করে হাঁটতে লাগলাম। ভাইয়া ড্রাইভ করছে, আদিবা পাশের সিটে বসে আছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বাঁকা হাসি দিয়ে বলে, অনুমান করে দেখি, তবে ভালো কোনো কাজে যাচ্ছি না। এর ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারিস। খুব শখ না বিয়ে করার? ভাইয়া আপনি এসব কি বলছেন? আরও সে একই ভুল। 8 বছরও তোর শিক্ষা হয়নি? তবে চিন্তা করিস না, এবার শিক্ষা হবে। ভাইয়া আপনি আমায় ভুল বুঝছেন। ভুলই বুঝছিলাম, তা না হলে আবার সুযোগ দেই। ভাইয়া মাথা ঠান্ডা করুন, তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি সব পারি। আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন তাই না? তবে একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে মারলে আমি আর চুপ থাকবো না। বাসার সবাইকে সব বলে দিব। সেই সাথে রাতে আমার সাথে কি কি করেছেন সেটাও বলবো। বাসায় ফিরতে পারলে তো বলবি। আদিবা এত করে বলার পরও আদির কোনো পরিবর্তন
হলো না। সে এক মনে ড্রাইভ করছে। হুট করে আদিবা 8 বছর আগে সেই দিনের কথা মনে পড়ে গেল। সামান্য ভুলের জন্য সেই দিন আদি তাকে হাত পা বেঁধে মেরেছিল, তারপর সারা রাত ছাদে ফেলে রেখেছিল। আজও সে রডটা ভুলতে পারেনি। আদিবা আজকেও সেই ঘটনার বিপরীত হবে না। আদিবা জানে আদি আজ তাকে খুব মারবে। আদিবা এবার ভয় কেঁদেই ফেলল। আজব তো, কাঁদছিস কেন? তো কী করব? আপনি আমায় মেরে ফেলতে চেয়েছেন। শুধু তো চেয়েছি, মেরে ফেলিনি তো এখনও। তাই আপাতত চুপচাপ বসে থাক। যখন মারব তখন কাঁদিস। দেখতে দেখতে গাড়িটা যেন কোনো গুহার ভিতরে ঢুকে গেল। চোখ বুলিয়ে বোঝা গেল না এটা সত্যিকারের গুহা না। চারদিকে মাথা উঁচু কাশফুলের গাছ সারি হয়ে দাঁড়িয়ে আছে। তার মাঝখানে সরু একটা রাস্তা। কোনো জনমানবের চিহ্ন নেই, কারণ ফুল গাছের কোনো চিহ্ন নেই, কারণ এটা কাশফুলের সিজন না। ফুলের সিজন হলে যতই দলে দলে লোকজন থাকতো, কিন্তু এখন নেই। ভাইয়া, আচ্ছা আদিবা, তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দিই, কেমন হবে ব্যাপারটা? আদির কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিবার। আদির কোনো বিশ্বাস নেই। ও যা খুশি করে ফেলতে পারে। ভাইয়া, বিশ্বাস করুন, আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। কাকিমণি যা বলেছে শুধু সায় দিয়েছি। সায় দিয়েছিস, এটা বা কম কিসের? তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবি না। তাহলে এত সমস্যা হলো কি করে অন্য ছেলের সামনে বউ সেজে বসবি? আমার কথাটা একটু শুনবেন প্লিজ। সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না? পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠল আদিবা। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখন ক্লাস টাইম, আর পৃথিবী উল্টে গেল। আদি তো কখনো ক্লাস মিস দেয় না। তাহলে এখন সে পার্কে কি করছে? আদিত্যকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আদিবা। আজ আর রক্ষে নেই। এমনিতে আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে, এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নিতে পারে না। আসলে আদিবা কারোর সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সেটা যদি কোনো ছেলের সাথে হয় তাহলে তো আর কথাই নেই। আদিবা এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে, এমনকি আদিত্যর চেয়ে বড়। কিন্তু তাতে কি? আদিত্য কোনো কিছু পরোয়া করার ছেলে নয়। সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে আদিবার হাত পা কাঁপছে। আদিকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। আদিবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাদের পার্কে ছেলে মেয়ে একসাথে বসা যায় না, আপনারা জানতেন না? আদিবা আমতা আমতা করে বলল, ভাইয়া আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম। আপনি বাসায় যান, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। আদিত্যের কথা শুনে আদিবা তাকিয়ে দেখলো আদি একা আসেনি, সাথে তার বেশ কয়েকজন বন্ধু আসছে। আদিবা বুঝতে পারল খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। আদিবা অবস্থা দেখে পাশের ছেলেটি বলল, পার্ক তো কারো একার না, তাই না? পার্কে যে কেউ আসতে পারে, আসতে বাধা নেই, কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে। নিষেধ করলে শুনতে হবে? হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কি রুলস থাকবে সেটা আমরাই ঠিক করব। বলেই আদিত্য কলার টেনে ধরল ছেলেটি। এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই জ্বলে উঠল। আদিবা কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ। কি করছেন এসব? নিলয় ছাড়ার আগেই আদিত্য নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বলে আদিত্য সেখান থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর আসার পরে রাস্তা আদিত্যের
সাথে দেখা হলো। সেই দিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরানো স্মৃতিগুলো মনে হতে গা শিহরে উঠল আদিবার। এর মধ্যে নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। ভাইয়া আমি মানে নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ অরণ্য, তার পাশে বয়ে চলেছে ছোট নদী। মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোনো ছবি। কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয়ে ভয়ে আদির দিকে তাকালো আদিবা। উদ্দেশ্য আদির মনে মতিগতি বোঝার চেষ্টা। আদিকে সে কিছুই বলতে যাবে, তার আগেই আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়া তো, কয়টা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা। এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে? কি অদ্ভুত! এই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতেই আদিবাকে দাঁড় করিয়ে দিল। ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো। এদিকে আদিবার বেশ ভয় লাগছে, কিছুক্ষণ পরে সে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা, আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না। হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়া চাইতে হারিয়ে যাওয়া অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। আদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে। একটা সুযোগ চোখের পলকে সরু রাস্তা ধরে কাশবনের ভিতরে পা বাড়ালো আদিবা। আদি যেন তাকে দেখতে না পায়, সে চোখ বন্ধ করে দিল। এর ছুটে পিছনে তাকায়নি। যেভাবেই হোক পালাতে হবে এখন, এটা তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, আদি তার পিছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। এ কি, আমি কোথায় চলে এসেছি? চারিদিকে তো শুধু কাশবন, সরু রাস্তাটা বা কোথায় উধাও হয়ে গেল। চারিদিকে চোখ বুলিয়ে গা শিহরে উঠল। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। সব দিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বুঝতে পারল বেরোনোর কোনো রাস্তা নেই। এখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো, কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি, আজ আর রক্ষে নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো। কিন্তু আদির কোনো সাড়া শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? আদিবা খুব কান্না পাচ্ছে এবার। নিজেকে আর ধরে রাখতে পারল না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। বেরোনোর অনেক চেষ্টা করেছে, কিন্তু রাস্তা খুঁজে পায়নি। মাথাটা ধরে আসছে। আদিবা মাথা হাত দিয়ে নিচে বসে পড়ল। তখনই হঠাৎ কারো গলা শুনে চমকে উঠল সে। এত সহজেই শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা, আরও একটু ছোটাছুটি করে আয়। আদির কণ্ঠ শুনে যেন দেহ প্রাণ ফিরে পেল আদিবার। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি কিছুটা অবাক হলো। আদিবা তাকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে, এটা যেন তার ভাবনার বাইরে ছিল। আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? আদির কথা বাস্তবে ফিরল আদিবা। তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে ইতস্তত হয়ে বলল, ভাইয়া আমি মানে এমন একটা থাপ্পড় মারবো সব কটা দাঁত পড়ে যাবে। কি ভেবেছিলি তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসের ছড়ি? যা না যা, এবার যা, তুই কত দূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। চলুন।
বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি, কে বলল? আমি রাস্তা চিনি না, তোর পিছন পিছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি? না হলে এখানে বসে কাঁদতে থাক, বলেই আদি হাঁটা দিল। সাথে সাথে আদিবা কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলেও আদি ঘুরে তাকালো না, হনহন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে বুঝে মনে মনে আনন্দ পেল আদি, কিন্তু পরক্ষণে অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, ছাড়ার নামই নিচ্ছে না। আদি যতটুকু জানে, কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখা মেয়ে আদিবা না। তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারল কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, ও তাহলে এই ব্যাপার। ফুলটুসি একা আসেনি। লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কী সব বলছেন উল্টোপাল্টো? উল্টোপাল্টো কি বললাম? হ্যাঁ, এই বিকেলে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে? আলবাত দিতে হবে। চিনিস আমরা কে? মেয়ে নিয়ে নষ্টামি করিস আর গলা উঁচিয়ে কথা বলিস? ও, আমরা নষ্টামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছেন, তাই তো? তোর সাহস তো কম না বলেই ছেলেটি এগিয়ে আসলো। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যে এগিয়ে আসতে চাইল, আদি বলে উঠল, আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটা জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দেব। বলেই আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস, যত টাকা আছে সব দিয়ে দেব, বিনিময় শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনেই তোর প্রেমিকাকে সবাই ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস আমার গায়ে হাত দিস? এই দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। বলতে বলতে ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মারামারি এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাতো, সন্দেহ নেই, কিন্তু আদি সে সুযোগ দেয়নি। সে লোকটাকে সামনে মেরে চলছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামানোর চেষ্টা করলো। ভাইয়া কি করছেন? ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবার বাধা দিতে যাওয়ার রাগে আদিবাকে আঘাত করে বসলো। সে আদিবাকে খেয়াল করেনি। আদিবা ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আগ বলে চিৎকার করতে আদি হুঁশ ফিরল। সে লোকটাকে ছিঁড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুঁড়ে দিয়ে বলল, আমি ভালো করে জানি এখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস। বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি। আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপরে আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতে ব্যথা লাগছে। তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে করে ধরুন, আমার লাগছে। বলতেই আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারল না, তবে প্রশ্ন করার আগে আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে
থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলে যেখানে সেখানে যাওয়া যায় না, জানতাম না? আচ্ছা, তুই যে বনের গভীরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি করতো, চোখের সামনে তোকে ছিঁড়ে খেতে আর আমার সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলি? আদিবা বুঝতে পারলো ভুল করে ফেলেছে, তাই কোনো উত্তর দিল না। আদি আবার বলো, আজ একবার বাসায় যাই, তারপর তো হবে, বলেই আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন। এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মিলাতে পারছি না। তোর জন্য অপেক্ষা করতে থাকি, সেই ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবা আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। আদি রাগ করেছে সন্দেহ নেই, বাসায় গেলে আদিবাকে মার খেতে হবে সেটা জানে, তাই আদিবা মনে মনে সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আদি ব্রেক চাপলো। গাড়ি থেকে নাম। এখানে নামবো? অন্য কোথাও নামা হলে অন্য কোথায় এই বলতাম না, তাই না? আদি রেগে আছে তাই কথা বাড়ালো না। আদিবা নেমে দাঁড়ালো, নামার সাথে সাথে আদি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদির কাণ্ডে অবাক হলো আদিবা। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে? এখন সে কোথায় যাবে? এই রাস্তা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি তাকে জোর করে নিয়ে এসেছিল, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। একে তো অচেনা জায়গা, তার উপরে হাতে টাকা নেই। টাকা থাকলে হয়তো রিক্সা নিয়ে বাসায় যেতে পারত, কিন্তু এখন কি করে যাবে? কিছু ভাবতে পারছে না, শুধু কান্না পাচ্ছে। কিন্তু তাকে কার কি যায় আসে? আদি যে পরিমাণ রেগে আছে, আদিবার দিকে একবারও ঘুরে তাকায়নি, চলে গিয়েছে। আদিবা রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। আদিবা, তুমি এই রাস্তায় কোথায় গিয়েছিলে? আদিবা তাকিয়ে অবাক হলো। নীলা ভাইয়া, আপনি? একটা কাজে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি। কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? না মানে আমি? যাই হোক, বাসা যাবে তো নাকি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া, লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোনো যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না। তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে অনেক সময় লাগবে। চলো, আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল, তবে তার বুকে ধুকপুক করছে। এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতালীয়ভাবে দেখা হবে, কে জানতো? কিন্তু আদি যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কবর দিবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনা ব্যস্ত, তখন নীলয় প্রশ্নে ভাবনায় ছেদ পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ, শুনলাম অরিনের এঙ্গেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে, আরে তুমি বিব্রত হচ্ছ কেন? আসলে অনেক কোনো দিন আমার ভালোবাসেনি, অনেক তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও বোঝেনি, তাই আর বিরক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগে ছেড়ে দিয়েছি। তারপরও খোঁজ তো রেখেছেন এত বছর পর। কি করব বলো? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। অরিনকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। ভাইয়া, আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। বিয়ে করছে, সুখী হোক, সেটাই চাই। যাই হোক, ছাড়ো এসব, তোমার কথা বলো। কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? ভাইয়া, আমি মাধ্যমিকের পর আর পড়াশোনা করিনি। মানে কি? কি বলছো এসব? খুব অবাক হয়ে প্রশ্নটা আদিবা বিব্রত হচ্ছে বুঝতে পেরে নীলা প্রসঙ্গ বদলে ফেলল। তা বিয়ে কবে করছো? অরিনের পর এবার তো তোমার পালা। দিন কিভাবে চলে যায়, তাই না? দেখতে দেখতে বড় হয়ে গেলে। নীলার কথা আবিদা হাসলো। গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। নীলা রিক্সা ডেকে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর
অরিনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া। আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি বোকামি? আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আসি তাহলে। আদিবা ফিরে আসবে তখন নিলয় এগিয়ে এসে বেশ ইতস্ততা নিয়ে বলল, আদিবা যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা দিতে হবে না। নিলয় নিজেই বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না। দ্বিধাবোধ হলো, শেষ পর্যন্ত নাম্বারটা দিল। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো।